Assalamualaikum, and today I'm going to make you understand. I'm not going to teach you today the translation from Bengali to English, but I'm going to make you understand how to do that. From which are the things that you really need to learn to translate from Bengali to English, and which things are the most important things to do that. Because translation, if you want to learn translation, then you need to learn usually in practical ways. Maybe you can take some help of your teachers and you can get some guidance from there, but I'm just going to explain you that these are the things that can help you to make your translation from Bengali to English better, and that can give you confidence also, and this will also make you realize that yes, this way you can also learn translation. You can also do translation from Bengali to English. If you are learning from Bengali to English, then obviously the most important thing that matters here is that tense. You need to learn tense, and then you also need to learn structure of sentence. Otherwise it might be difficult for you. It would be also there will be a lot of mistakes possibly if you don't have that much ideas. So what you need to learn, first of all, you need to make sure about your tense, and then structure of sentence. And if you are cleared about, and if you have the clear ideas about tense and the structure of sentence, then which things I'm going to tell you would possibly help you to do the translation from Bengali to English. Okay, I'm also going to tell everything in Bengali so that you can understand. মানে আমি যেটা বলতে চাইছি যে বাংলা থেকে যখন ইংলিশে ট্রান্সলেট করবে, হয়তো তোমাদের মাথায় এই আইডিয়াগুলো আছে যে পরপর সাজিয়ে বলতে হবে, এই বলতে হবে, ঠিক আছে, ওটা হয়, কিন্তু এছাড়া একটা উপায় আছে। আমি কিন্তু যেটা বলতে চাই সেটা কিন্তু তোমাদের কিন্তু অলরেডি যেটা আইডিয়াস থাকতে হবে সেটা হচ্ছে টেন্সের ব্যাপারে এবং সেন্টেন্সের স্ট্রাকচারের ব্যাপারে। আমি যদিও প্রথমেই যে প্রথমকার ভিডিওটা আছে, সে প্রথম বা সেকেন্ড ভিডিও যেটা আছে সেইখানে সেন্টেন্সের স্ট্রাকচার সম্বন্ধে বলে দিয়েছি। সেটা বলেছিলাম যে কীভাবে সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট পরে বসাতে পারো, আগে বসাতে পারো, সেটা কোনো ব্যাপার নেই। তারপরে যেটা মেন বিষয় ছিল সেটা কি, যে তোমার অবজেক্ট বসানোর আগে তোমার যে প্রিপোজিশনটা, সেই প্রিপোজিশনের সিলেকশন ঠিক হওয়া চাই, প্রিপোজিশনের প্লেসমেন্টটা ঠিক হওয়া চাই। তবে কিন্তু তোমার আর্টিকেল, অনেক সময় কী হয়, আর্টিকেল ব্যবহার না হলেও কী হয়, প্রিপোজিশনের সঠিক ব্যবহার হয়, তবে কিন্তু ঠিক হয়। এবার যেটা আমি আজকে বলতে চাইছি সেটা ধরে নাও কোনো বাংলা সেন্টেন্স, সেটাকে যখন ইংলিশে ট্রান্সলেট করবো সেটা কীভাবে করবা, সেটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে ফর্মাল, একটা ইনফর্মাল। ফর্মাল যদি করো তাহলে সেটা কিছু নিয়ম শৃঙ্খলা মানতে হবে, এবং কিছু বলতে গিয়ে বেশ কিছু নিয়ম শৃঙ্খলা মানতে হবে। যেটা হয় কি, যে প্রথমে তোমাকে সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্টের সঠিক ব্যবহার করার জন্য প্রিপোজিশন থাকবে, আর্টিকেল থাকবে। আর্টিকেল আমি ভ্যালু অতটা দিচ্ছি না, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে হবে যেখানে তুমি আর্টিকেল না ব্যবহার করেও কিন্তু ওটা কি সম্পূর্ণ মিনিংটা প্রকাশ করতে পারে, এবং এটা ঠিক হবে। বিশেষ করে প্রিপোজিশন ঠিক রাখতে হবে। প্রিপোজিশন যদি ঠিক থাকে তবে কিন্তু সেন্টেন্সটা স্ট্রাকচার ঠিক, মানে সেন্টেন্সটা অবজেক্ট বসানোগুলো ঠিক হবে। ওকে, এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি, যে যখন বাংলা থেকে যখন ইংলিশে ট্রান্সলেট করবা সেটা কীভাবে করবা। দেখো, প্রথমে যে আমরা যেটা জানি যে একটা ফর্মাল স্ট্রাকচার কি, যে ফর্মাল সেন্টেন্স স্ট্রাকচার কি, যে প্রথমে সাবজেক্ট, তার ভার্ব, তার অবজেক্ট, ঠিক আছে, এটা আছে, এটা জেনে রাখা খুব ভালো কথা। কিন্তু এর থেকে একটা জিনিস যেটা হয় সেটা দেখো, একে যখন হায়ার স্ট্যান্ডার্ডে যখন পড়বা তখন কি হয়, সব ক্ষেত্রে যে ওই স্ট্রাকচারটা ফলো করবে সেটা না হতে পারে। সেটা কি হবে, এটা হয় যে সাবজেক্টের পরে ভার্ব থাকে, ভার্ব মানে সাবজেক্ট আর ভার্ব এই দুটো পাশাপাশি থাকে, নাহলে হবে না। কিন্তু এবার অবজেক্টের ব্যাপারটা বলি, অবজেক্টে তুমি যদি সাবজেক্টটা আগে দাও তাও হবে, যদি ভার্বে পরে দাও তাও হবে, কিন্তু হ্যাঁ, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে হবে না। এইবার বাংলা সেন্টেন্সে তুমি সাবজেক্টটা বুঝবা কী করে। বাংলা সেন্টেন্স খুবই সিম্পলভাবে বুঝতে পারবো যে সাবজেক্টে যে কাজ করে সেই সাবজেক্ট, যে কাজটা করে সেই সাবজেক্ট। আর ভার্বটা কীভাবে বুঝবো, যে ভার্বটা বুঝতে হবে যে কোন শব্দটা দেখবি, যে কোন শব্দটা কাজ করা বোঝাচ্ছে। আচ্ছা, এটা একটা উপায়। আর যদি সন্দেহ হয় বা যদি হয়তো তোমার অসুবিধা হচ্ছে, ভার্বটা হয়তো তুমি নিশ্চিত না, তুমি এখনও মানে সার্টেন হতে পারছো না যে এটাই ভার্ব, তাহলে কি করবে, যে বেশিরভাগ ক্ষেত্রে না, সব সময় এটাই হয়, বাংলা সেন্টেন্সের
সবসময় শেষের যে শব্দটা থাকে সেটা হচ্ছে ভার্ব। যেমন অনেকগুলো উদাহরণ দেখো, যেমন হয়তো বললাম যে কি যে মাছ জেলেরা নদীতে মাছ ধরে, দেখো এখানে ধরাটা হচ্ছে ভার্ব। তুমি আরও অন্য কোনো সেন্টেন্স বলো যে প্রত্যেক দিন বিকেলে ছেলেরা মাঠে খেলা করে বা খেলে, এই দেখো খেলাটা যেটা আছে বা খেলা করে, এটা হচ্ছে ভার্ব। মানে বলতে চাইছি যে বাংলা সেন্টেন্সে সবসময় শেষে যে শব্দটা হয়, তুমি সে খেলা করা বা অনেক সময় শুধু খেলা হতে পারে, খেলা করা, এই দুটো মিলেও হতে পারে, সেটা বুঝতে পারবে যে এই অংশটা হচ্ছে মানে একটা অংশ, কয়েকটা শব্দ মিলে একটা অংশ হতে পারে। এই অংশটা হচ্ছে কি মানে সাঁতার কাটা, এখানে যদি কাটা মনে করো তাহলে তো হবে না, সাঁতার কাটা, এটা এই দুটো শব্দ মিলে হচ্ছে একটা সাঁতার কাটা। তো এই সাঁতার কাটার যে ভার্ব, তো যেটা উদ্দেশ্য বলা সেটা কি যে বাংলা সেন্টেন্সে সবসময় শেষে যেটা থাকে শব্দটা সেটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আমি কি বলছিলাম যে প্রথমে সাবজেক্টটা লিখতে হবে, সাবজেক্ট তো ইজিলি পেয়ে গেলাম যে কাজ করে সে সাবজেক্ট, এবং অবজেক্টটা ভার্বটা কি বাংলা সেন্টেন্স সবসময় শেষে যে শব্দটা সেটা হচ্ছে ভার্ব। তাহলে তুমি সাবজেক্টটা ভার্ব লিখে দাও। আমি কিন্তু যেটা বলতে চাইছি সেটা কি, আমি তোমরা যদি টেন্স জেনে থাকো, তারপরে সেন্টেন্সের স্ট্রাকচার জেনে থাকো, তবেই কিন্তু পারবে। টেন্স জানতে হবে, সেন্টেন্সের স্ট্রাকচারও জানতে হবে, ওয়ার্ড মিনিং তো অবশ্যই জানতে হবে। সেটা অনেক সময় কী হয় যে যদি ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করার সময় অনেকটা কয়েকটা হয়তো প্রথম কয়েকটা সেন্টেন্স বা পরে কয়েকটা সেন্টেন্স হয়তো মাঝখানে কোনো সেন্টেন্স বুঝতে না পারলে সেটা ওর মানে মানে কি অ্যাটাচমেন্টে তুমি বুঝতে যাবে, হ্যাঁ এটার একটা মানে হয়। ওকে, আচ্ছা, এবার যেটা আমি বলছিলাম মেন বিষয়, সেটা বাংলা থেকে ইংলিশে সেটা কি হবে। তো প্রথমে যখন তুমি সাবজেক্টটা লিখলা, তারপরে ভার্বটা লিখলা, সেটা টেন্স অনুসারে, এবং টেন্স অনুসারে আর স্ট্রাকচারটা ওটা কোনো ব্যাপার না, স্ট্রাকচারটা যেটা বলছে সেটাই এখন। তাহলে কি হবে, এইবার যেটা অবজেক্ট আছে সেটা তোমার অবজেক্ট একটা সেন্টেন্সে একটা থাকতে পারে, একটার বেশি থাকতে পারে, তাতে কোনো যায় আসে না। সেটা কি করতে হবে, তোমার প্রিপোজিশন ঠিক রাখতে হবে। সেটা আবার বলে দিই, সাবজেক্ট বলেছো, ভার্ব বলেছে, এবার এই যে অবজেক্টটা বলছি, অবজেক্টটা তুমি পরপর লিখে দিতে পারো, অথবা তুমি সাবজেক্টটা আগেও দিতে পারো, কিন্তু প্রিপোজিশন ঠিক থাকে। যেমন ধরুন আমি একটু উদাহরণ দিচ্ছি, হয়তো বললাম যে কি যে ছেলেটি নদীতে সাঁতার কাটে। আমি একটা সিম্পল, ছেলেটি নদীতে সাঁতার কাটে, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। ছেলেটি, এখানে কাজটা কে করছে, ছেলেটি, তাহলে সেই সাবজেক্ট, যে কাজ করছে সেই সাবজেক্ট। আর ছেলেটি নদীতে সাঁতার কাটে, আর কি আছে যে শেষের শব্দটা কি, সাঁতার কাটা, শেষে বাংলা সেন্টেন্সে। অথবা এটা কনফার্ম করে নাও যে সাঁতার কাটাটি কোনো কাজ করা হচ্ছে, হ্যাঁ সাঁতার কাটা কোনো কাজ করা হচ্ছে, মানে যে শব্দটা দ্বারা কোনো কাজ করা বোঝাবে সেটা হচ্ছে ভার্ব। তাহলে সাঁতার কাটা সেটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে ছেলেটি যে কাজ করে সেই সাবজেক্ট, সাঁতার কাটা ভার্ব। তাহলে নদীতে এটা আমাদের অবজেক্ট। এবার কী হবে, তুমি প্রথমে সাবজেক্ট লিখো, ছেলেটি ইংলিশ কি, দি বয়, টিটা আছে ছেলেটি, তাহলে দি বয়, আচ্ছা দি বয় হলো। আর এবার হচ্ছে সাবজেক্ট করে ভার্ব, ভার্ব কি আছে আমাদের সাঁতার কাটা, সাঁতার কাটা ইংলিশ কি, সুইম। এবার তুমি যদি সুইম লিখো তাহলে দি বয় সুইম, ঠিক আছে। কিন্তু আমি যেটা আগে বললাম যে তোমার কিন্তু টেন্সের সম্বন্ধে কিন্তু ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে। দেখো এখানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এবার ছেলেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে সুইমস হবে। এবার সুইমস কেন হচ্ছে সেটা টেন্সের ব্যাপার আছে, টেন্স আমি এখনও শেখাইনি, আমি একসময় শেখাবো, পার্ট টু পার্ট একটা একটা করে টেন্স শেখাবো, আশা করছি তখন কাজে লাগবে। কিন্তু এখন আপাতত টেন্স নিজেরা একটু দেখো। এখানে কি প্রেজেন্ট, যেমন সাঁতার কাটে, যায়, খায়, দেয়, সাঁতার কাটে, যদি সাঁতার কাটছে, সাঁতার কেটেছে, তাহলে আলাদা টেন্স হয়ে যাবে। সাঁতার কাটে সিম্পলভাবে বলা হচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে দ্য বয় সুইমস, তাহলে সুইমের সঙ্গে এ যুক্ত হওয়ার কারণটা হচ্ছে ছেলেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, তাই সুইমস হলো। অন্য কোনো টেন্স থাকলে নাম হতে পারে, অন্য কিছু হতে পারে, সেটা টেন্সের ব্যাপার আছে। তাহলে দ্য বয়, দি বয়, কেউ দা বলে কেউ দি বলে, দি বয় সুইমস। এবার দি বয় সুইমসে পড়লা। এবার আছে নদীতে, এবার নদী ইংলিশ কি, নদী ইংলিশ হচ্ছে রিভার। এবার পার্টিকুলারলি যেহেতু নির্দিষ্ট কোনো নদীতে সাঁতার কাটবে, তাহলে কী হবে, দা বা দি রিভার বলতে হবে। তাহলে দি বয় সুইমস, এবার দি রিভার, তাহলে কী হলো, নদীটি হয়ে গেল। কিন্তু আমি তো নদী বা নদী বলিনি, আমি কি নদীতে, মানে নদীর মধ্যে সাঁতার কাটে, নদীতে বলা হয়েছে। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে প্রিপোজিশনটা খুব ইম্পর্টেন্সে রোল প্লে করবে এখানে। তাহলে কী হয়েছে যে নদীতে যখন বলছে তখন কী হবে যে নদীতে মানে কি, নদীর মধ্যে তোমাকে একটা ভেবে নিতে হবে, নদীর মধ্যে, তাহলে মধ্যে ইংলিশ কি, ইন, তাহলে কী হবে, ইন দি রিভার, ইন দি রিভার। তাহলে দ্য বয়
সুইমস ইন দ্য রিভার। তাহলে কী হলো, এখানে যে তুমি যে বলছো দ্য বয় সুইমস ইন দ্য রিভার, ঠিক আছে, এটা এবার আমার যেটা উদ্দেশ্য ছিল যে এই যে অবজেক্টটা যে ইন দি রিভার যেটা বলছো, এটা যে অবজেক্টের উপর কাজ করছে সেটা কিন্তু সবসময় যে ভারে পড়ে দিতে সেটা না হতে পারে। তুমি প্রথমে দাও তাও মনে হবে, দেখবে যে ইন দি রিভার দি বয় সুইমস, ইন দি রিভার দি বয় সুইমস, এটাও ঠিক, মানে নদীতে ছেড়ে সাঁতার কাটে, এটাও ঠিক। তাহলে যখনই এবার অনেক বড় যদি থাকে, হয়তো কি বলছো যে হয়তো সেন্টেন্সটা এভাবে বলা হচ্ছে যে ছেলেটি তার বন্ধুদের সাথে প্রত্যেক দিন দুপুরে নদীতে সাঁতার কাটে। ধরুন এত কিছু বললাম, যখন ছোট একটা সেন্টেন্স বলা হচ্ছে তখন তুমি সাবজেক্ট ভার অবজেক্ট ক্লিয়ার করতে পারছো, তখন তুমি সাবজেক্ট বলছো, ভার বলছো, অবজেক্ট বলছো, তখন তোমার কোনো মানে অসুবিধাটা সেমন হচ্ছে না। এবার যখন বেশি করে অবজেক্ট বলা হবে, ধরুন ছেলেটি প্রত্যেক দিন তার বন্ধুদের সঙ্গে নদীতে দুপুরে সাঁতার কাটে, তাই বলা হচ্ছে তো। তাহলে এবার তুমি তো একটু বেশ কিছুটা কনফিউজ হয়ে যাবে যে কোনটা কোথায় বসাবো। এইখানেও কোনো ব্যাপার নেই, ধরে নাও তোমার প্রথম যেটা কাজ, যেটা উদ্দেশ্য তোমার হবে সেটা হচ্ছে প্রথমে সাবজেক্টকে এখানে দেখো এতগুলো, মানে এই যে বড় সেন্টেন্সটা বলছে ছেলেটি প্রত্যেক দিন তার বন্ধুদের সঙ্গে নদীতে দুপুরে সাঁতার কাটে, এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের মধ্যে দেখো কাজটা কে করছে, কাজটা হচ্ছে ছেলেটি। তাহলে ছেলেটি ইংলিশ কি দি বয় লিখে দাও, ওটা সাবজেক্ট। এইবার হচ্ছে যে ভার্ব, আমি তো বারবার বলছি যে ভার্বটা সবসময় বাংলা সেন্টেন্সে কোথায় বসে, শেষে, সাঁতার কাটে, সাঁতার কাটার ইংলিশ কি সুইম। এবার এটা টেন্সের ব্যাপার আছে, তাহলে সুইমস হচ্ছে দি বয় সুইমস। এইবার যে বাকি যেগুলো আছে দেখো, তুমি পরপর যদি বসা এই হবে, কিন্তু তোমাকে অংশ বুঝতে হবে। যেমন ধরো নাও বলছো কি যে এই যে কী কী আমাদের বাকি আছে, প্রত্যেক দিন আছে, নদীতে আছে, তার বন্ধুদের সঙ্গে আছে, দুপুরে আছে। তুমি যে কোনো একটা নাও। ধরো না দুপুরে, দুপুর ইংলিশ কি, দুপুর ইংলিশ হচ্ছে নুন, কিন্তু দুপুরে বলেছি, আমি তো দুপুর বলিনি, দুপুরে বলেছি। তাহলে দুপুর ইংলিশ কি, সময়ের আগে এখানে অ্যাড হবে। যদি বিকেল হতো তাহলে ইন দি আফটারনুন হতো, ইন দি মর্নিং হতো, যেমন যেটা বলবে, এখানে নুনের ক্ষেত্রে অ্যাড হয়। তাহলে বা দি বয় সুইমস অ্যাট নুন। এবার কি আছে, ধরুন তোমার আর একটা অবজেক্ট নিচ্ছ, সেটা কি, তার বন্ধুদের সঙ্গে বা সাথে, তাহলে তার বন্ধুদের সঙ্গে, সঙ্গেটা হচ্ছে প্রিপোজিশন, সঙ্গে ইংলিশ কি উইথ, তাহলে উইথ তার বন্ধুদের হিজ ফ্রেন্ডস, অনেকগুলো যেহেতু বলেছে প্লুরাল নাম্বার বলেছে বন্ধুদের সঙ্গে, আর যদি বন্ধু হতো তাহলে হিজ ফ্রেন্ড হতো, যাই হোক উইথ হিজ ফ্রেন্ডস। আচ্ছা, এবার কি আছে যে নদীতে, নদীতে তো আগে আমরা এটা ক্লিয়ার করেছি, নদীতে ইংলিশ কি ইন দি রিভার। বাকি আর কি আছে প্রত্যেক দিন, এভরিডে। আচ্ছা, এটা বললাম তো। এবার আরেকটা জিনিস দেখো, ওটাও বলছি, এটা ফর্মালে গেল। ইনফর্মালটা কি, যে এভরিডে ইন দি রিভার অ্যাট নুন উইথ হিজ ফ্রেন্ডস দি বয় সুইমস, এটাও হবে, এটাতেও কোনো ভুল নেই। তাহলে যেটা বুঝতে হবে সেটা কি, যে সাবজেক্ট ভার্বটা তুমি ক্যারি করছো, ঠিক আছে, ওটাকে মানে মূল উদ্দেশ্য রাখো। এবার ওটাকে মূল উদ্দেশ্য করে রেখে তুমি অবজেক্ট যেগুলো আছে সেগুলো তুমি পরপর ওই ভার্বে পরে বলতে পারো, অথবা আগে পরে বলতে, মানে মেন হচ্ছে সাবজেক্ট আর ভার্বের মাঝখানে না ঢুকে। এরা তুমি সামনে দুটো দিতে পারো, পরে লিখতে পারো দুটো, সেটাতে কোনো যায় আসে না। এটাও ঠিক, ফর্মালটাও ঠিক, ইনফর্মালও ঠিক। তাহলে এই হচ্ছে বিষয় আমাদের, যখন বাংলা থেকে যখন ইংলিশে ট্রান্সলেট করবে তখন এই স্ট্রাকচারটা ফলো করবে। এবার সেটা যে ট্রান্সলেট করার যখন বাংলা ধরনের কোনো প্যাসেজ দিয়েছে, সেটা তোমাকে টেন্সের ব্যাপারে বুঝতে হবে। টেন্স সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া থাকা যায়। আমি যতই বলি না কেন, আমি যতই বলি না কেন, যতই বোঝাই না কেন, সেটা কী বলতো, আমি সেন্টেন্সের স্ট্রাকচার তোমাদের বোঝাতে পারবো, কিন্তু টেন্সটা তোমাকে বুঝতে হবে। টেন্সটা সম্বন্ধে পড়ো, বা টেন্স যখন বুঝাবে তখন সেটা বুঝতে হবে, এবং সেই টেন্স অনুসারে কাজটা করতে হবে। যে কারণটা হচ্ছে কখনো এস বসছে, কখনো এস বসছে না, কখনো অ্যামিজার হবে, আইনজি হবে, কোনো হ্যাজ হবে, মানে যেগুলো টেন্স আছে সেই সমস্ত টেন্স অনুসারে কাজ হবে। আচ্ছা, এটা একটা বিষয়। আর ভার্বে তো টেন্সের মধ্যেই পড়ে, বাকি প্রিপোজিশনের কাজ আছে, আর কিছু না। তাহলে আমি যেটা বলছি সেটা সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে বললাম। এই যে ব্যাপার। আর ওয়ার্ডের মিনিং তো অবশ্যই জানতে হবে, আর যদি না জানতে সেটা গেস করতে হবে সেই শব্দ অনুসারে। সেটা বিশেষ করে ইংলিশে হয়, বাংলাতে হয় না, কারণ বাংলা থেকে যখন করবা তখন সেই শব্দটা মানে জানতেই হবে। So I just explained everything in Bengali and I hope you understood it, and if someone who doesn't speak Bengali and who doesn't understand Bengali, for them I'm saying it again, what you need to do when you are trying to translate from some language to
English, then what you really need to do it, you need to do, first of all, first you have to find out in that particular sentence which has been given to you, not English, other sentence. So in that sentence you need to find out who is doing the work. First of all, your main work would be, or your main purpose would be to find out the subject, then verb, because after subject there will be always verb, and and objects, you can place the objects anywhere you want to, but not between the subject and the verb, because subject and verb would be after each other, okay. But objects you can place before subject and after verb, anywhere you can, okay. Now let me tell how to find out subject. I have already explained in the first video, I guess, what I have explained, that subject is that who does the work is subject. You have to find out in the sentence who is doing the work. So who is doing the work is subject, and then what? Then verb. It is also easy to find out in the sentence verb. Who is doing the work is the subject, and the word that shows the action, that is doing some kind of work, that is verb. So that is a verb. So after subject, then verb comes. And another way to find out the verb is that in that sentence, in most of the cases, not in English, because in English after subject then verb, but in other kind of sentences, mainly in Bengali, even in Hindi, where you would find a verb at the end of the sentence, the last word. It can be two words or one word, because sometimes two words make the particular part of the verb. So the last you have to find out, always you have to find out at the end of the sentence that part or that word, that is verb. So first you place the subject, then verb, okay. And what you place the subject and verb, you have to place it according to the tense, because you need to have the ideas about tense. If you don't have the ideas about tense, then you will obviously make mistake about using am, is, are, or has, have, or had, or shall, will, or different things. Sometimes you have to add s or yes or is with the main verb. If it is in present indefinite tense, in past tense, it's a past form of the verb. Anyway, so first subject then verb. What I'm just explaining you is about mainly the way to place the objects and subject and verb, all these things. But if you want to make your translation correct, then you need to be sure that you know tense well enough, and also the structure of sentence. Structure of sentence is not that much important, because you can place it anywhere. You can do it easily. I'm going to just explain you how you can do it. First subject, then verb, okay. According to the tense, it will be subject and verb, and then the object. Remember, always, I have said in Bengali also, and in the beginning of the video also, you have to be careful about using preposition, because if you don't use article, it would be okay in most of the cases, but if you don't use preposition properly, your sentence, the meaning of the sentence would be totally different. So you need to be careful about using preposition, all right. So first subject, then verb, and then you can place object one by one. Also you can place the object before subject. It doesn't matter at all, the meaning would be same. Suppose I'm saying the boy, or suppose they, or you can choose any. I'm just choosing a third person number so that it can help you to understand the tense also. Suppose I'm saying he is a third person number, so he swims. If it is not third person number, then it will be swim. Like they is third person but plural number, or I, then it will be swim, okay. So if it is third person number, then according to tense it will be swims. Anyway, so he swims in the river with his friends at noon every day, okay. So my point to tell you that he is the subject, because he is doing the work, and then verb is swim or swims, and then the objects I have told you afterwards, like in the river, at noon, with his friends, every day. So these entire part you can place before subject also, like in the river, at noon, with his friends, every day he swims. The meaning is same. It is not wrong, it is correct, okay. You can put you can place two objects, like every day in the river, he swims, at noon with his friends.
it is also okay. I'm saying it again. Every day with his friends. You can take any of the object. Every day with his friends, then subject he, then verb swims, and then at noon in the river. So my point is to say that you can place object to translate to English. You can place object anywhere you want to, but not between subject and verb, because after subject there will be always verb. Otherwise, it will be totally different meaning. It will not be any kind of meaning either. Okay. So subject verb, and then anywhere you can place. But remember again, learn to use preposition. Also appropriate preposition are also there. I would be teaching everything one by one, but I really need time, and you need to because I have started just doing this. So I'm thinking to teach you entire grammatical portion, and I hope I would be able to do that. I barely find enough time because I've been teaching many batches, and it's already 11:31 at night, and because I have not got any time since a couple of days, not even today, that's why I'm recording it now, and let's see when I'm going to post it on the channel. দেখো এখানে আমি যে প্রশ্নটা লিখেছি অলরেডি, সেটা কি যে আমি প্রত্যেকদিন নদীতে সাঁতার কাটি। এবার এটাকে কি করে ইংলিশে ট্রান্সলেট করবো সেটা আমি দেখাচ্ছি। দেখো এখানে ভালো করে লক্ষ্য করবে যে কি আমাদের দেখো লেখা আছে এখানে, আমি প্রত্যেকদিন নদীতে সাঁতার কাটি। তোমাকে কি লক্ষ্য করতে হবে প্রথমে, বা যেটা বুঝতে হবে সেটা কি, যে এখানে কাজটা কে করছে। কাজটা দেখো এখানে আমি, যেহেতু এখানে আমি কাজটা করছি, সেটা আমি এই হচ্ছে সাবজেক্ট। এবার ভার্বটা কীভাবে বুঝবো, যে ভার্বটা হচ্ছে কি, যেই শব্দটি দ্বারা কোনো কাজ করা বোঝায়। এখানে আমি দ্বারা তো কোনো কাজ করা বোঝাচ্ছে না, বা প্রত্যেক দিনের দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে না, বা নদীতে বোঝাচ্ছে না। কিন্তু কাজ করা সাঁতার কাটা, এটা কোনো একটা অ্যাকশন বা কোনো কাজ করা বোঝাচ্ছে। তাহলে কি এখানে সাঁতার কাটা কাজ করা, তাহলে এই সাঁতার কাটা হচ্ছে ভার্ব। তাহলে একে আন্ডারলাইন করে নাও, এই যে সাঁতার কাটাটা আছে, তাহলে এই সাঁতার কাটা আমাদের ভার্ব, ঠিক আছে। তাহলে এবার প্রথম কাজ কী ছিল আমাদের, আর এটাও ইজিলিভাবে বলা হয়েছিল, বা ভিডিওতে আমি কী বলেছি, যে খুব সহজে বলেছি যে ভার্বটা কীভাবে বুঝবে, যে ভার্বটা সাধারণত বাংলা সেন্টেন্সে সবসময় শেষেই বসে। এখানে কিন্তু কাটা বলে আবার কোনো ভার্ব বলবে না, কাটা হতে পারে একটা ভার্ব, কিন্তু এখানে সাঁতার কাটা একটা অংশ। তাহলে এটা কি, যে সাঁতার কাটা একটা হচ্ছে আমাদের ভার্ব, বাংলা সেন্টেন্সে সবসময় শেষে বসে, এবং প্রমাণ করতে গেলে দেখো ওই শব্দটা কোনো কাজ করা বোঝাচ্ছে কিনা। তবে আমি কি বলেছিলাম, যে প্রথমে সাবজেক্ট লিখবে এবং তারপরে ভার্ব লিখবে। তাহলে এখানে আমাদের আমিটা, এই যে আমিটা, এটা তো সাবজেক্ট, এটা সাবজেক্ট পাওয়া গেল। তাহলে সাঁতার কাটা ভার্ব। তাহলে বাকি যে দুটো আছে প্রত্যেকদিনের মধ্যে, এটা আমাদের অবজেক্ট। কি বলেছিলাম, যে প্রথমে সাবজেক্ট লিখে দাও, তারপর ভার্ব। এবং কি এই অবজেক্টগুলো তুমি পরে লিখতে পারো, আগে লিখতে পারো, তাদের কোনো যায় আসে না, কিন্তু তোমার প্রিপোজিশন ঠিক আছে। আমি ট্রান্সলেশনটা করে দেখাচ্ছি। ধরে নাও বলছে যে আমি ইংলিশ তো সবাই জানো, আই। এবার সাবজেক্টটা কী হবে, ভার্বটা হবে সাঁতার কাটা। তাহলে আমি সাঁতার কাটা ইংলিশ কি, সুইম। আই সুইম। তাহলে আমি সাঁতার কাটি, এটা হয়ে গেল। এর বাকি আছে প্রত্যেকদিন নদীতে। প্রত্যেকদিন তুমি যদি প্রত্যেকদিন লিখো, এখানে এভরিডে নদীতে যে থাকে, নদী ইংলিশ হচ্ছে রিভার, কিন্তু নদীতে মানে কোনো একটা নির্দিষ্ট নদীতে বলছে, তাহলে কী হবে, ইন দ্য রিভার। তাহলে আই সুইম এভরিডে ইন দ্য রিভার, এটা বলতে পারো। অথবা তোমার যদি মনে হয় যে নদীতে আমি আগে লিখবো আই সুইম ইন দ্য রিভার এভরিডে, ওটাও হবে। আমি সাধারণত কী বলেছিলাম, যে এর আগে যেটা সেন্টেন্সের গঠন ছিল, সেটা কী বলেছিলাম, যে আই সুইম, এবং মানে সাবজেক্ট প্রথমে লিখবে, তার শেষ থেকে, যে আমি আই, শেষ থেকে সাঁতার কাটা ইংলিশ সুইম, তার আগের শব্দ কী আছে, নদীতে, তাহলে আই সুইম ইন দ্য রিভার, তার আগে কী আছে, প্রত্যেক দিন, তাহলে এভরিডে, আই সুইম ইন দ্য রিভার এভরিডে। এবার আর একটা সহজ উপায় কী বললাম, সহজ উপায় হচ্ছে যে প্রথমে তোমাকে সাবজেক্টে লিখে দাও, তারপরে ভার্ব লিখে দাও। এরপরে কী হয়েছে, তোমার যে কোনো শব্দ এক্সট্রা থাক, সাবজেক্ট ভার্ব লেখা হয়ে গেছে, মানে তোমার সেন্টেন্সের মূল অংশটা লেখা হয়ে গেছে। এবার যে কোনো জিনিস, যে কোনো অবজেক্টটা তুমি লিখতে পারো, সেটা প্রত্যেকদিন হতে পারে, নদীতে হতে পারে, যে কোনোটা লিখতে পারো তুমি। সেটা মানে এবার এই যে সাবজেক্ট ভার্ব লিখেছো, সেটা তুমি আগে লিখতে পারো। দেখো হয়তো বললো যে এভরিডে ইন দ্য রিভার আই সুইম, তাও ঠিক। আবার এভরিডে বা ইন দ্য রিভার এভরিডে আই সুইম, তাও ঠিক।
আবার এভরিডে আই সুইম ইন দ্য রিভার তাও ঠিক, অথবা ইন দ্য রিভার আই সুইম এভরিডে ওটাও ঠিক, দুটোই ঠিক। তাহলে কী হচ্ছে, আই সুইম ইন দ্য রিভার এভরিডে। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে আই সুইম ইন দ্য রিভার এভরিডে। এবং যদি আরও বড় সেন্টেন্স থাকে সেটাও তুমি নিজের মতো মানে সাজাতে পারো। যেমন ধরো না থাকছে আমি প্রত্যেকদিন নদী সাঁতার কাটি, তুমি হয়তো এখানে অ্যাড করছো যে বন্ধুদের সঙ্গে, তাহলে তুমি এভরিডে উইথ ফ্রেন্ডস করতে পারো। কি হয়তো বললাম যে বিকেলে ইন দ্য আফটারনুন, মানে ওটা কী বলতো, ওটা কোনো ব্যাপার নাই। তোমার মেন যেটা উদ্দেশ্য সেটা কি, সাবজেক্ট এবং ভার্ব লিখে দাও। সাবজেক্ট এবং ভার্বটা হলো তো, তারপরে তোমার যে অবজেক্টগুলো আছে সেটা তুমি প্রিপোজিশন তুমি যে দা রিভার বলো, তাহলে কী হবে, আই সুইম দ্য রিভার, মানে আমি নদীকে সাঁতার কাটি, ওটা তো হয় না। তাহলে আমি নদীতে বলছে, তাহলে ইন দ্য রিভার, তোমার ওটা বুঝতে হবে যে নদীতে যখন বলছে তার মানে কি, নদী নিশ্চয়ই মানে উপরে হবে না, নদীর মধ্যে সাঁতার কাটছে, বা নদীর পাশে হবে না, তাই না। নদী মানে কি, নদীতে মানে নদীর মধ্যে। তুমি এখন যদি বলো যে পাখিটি আকাশে ওড়ে, পাখিটি আকাশে ওড়ে মানে কি, পাখিটি মানে ইন দ্য স্কাই, আকাশে উঠছে, মানে আকাশের মধ্যেই উঠছে। তারপরে যদি মানে প্রিপোজিশনের একটা ব্যাপার আছে, যখন বলছে যে বইগুলো কি টেবিলের ওপরে, যদি বলা হয় বইগুলো টেবিলের ওপরে, তাহলে কি বলবে যে বইগুলোর টেবিলের ওপরে, তাহলে ওপরে ইংলিশ কি, অন দ্য টেবিল, তাহলে দ্য বুকস আর অন দ্য টেবিল। এই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে ব্যাপার, যে তোমাকে কি করতে হবে, তোমাকে বুঝতে হবে যে প্রিপোজিশনের মানে ব্যবহারটা সঠিক একটু বুঝতে হবে। আমি যদি প্রিপোজিশন সম্পূর্ণ আমি পার্টস অফ স্পিচ থেকে শুরু করে প্রিপোজিশন আছে এগুলো সম্পূর্ণই বোঝাবো। আপাতত আমি প্রথম থেকে শুরু করছি। আমাকে প্রথমে সেন্টেন্সের স্ট্রাকচার বোঝাতে হবে, তারপরে আমি টেন্স বোঝাবো, তারপরে টেন্সের মধ্যে পার্সন, নাম্বার, এইসব অনেক কিছু আছে, বুঝতে হবে। ওকে, তাহলে এই ক্লাসটা আজকে এতটাই থাকলো, এবং এরপরে ক্লাসটা আশা করছি আমি পার্টস অফ স্পিচ বা পার্সনের নাম্বার শেখাবো, সেটা আমি পরের ভিডিওতে বলে দেবো। আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, শেয়ারও করবে, জানাবে তোমাদের কেউ ছোটো ভাই থাকলে, বোন থাকলে ওদেরকে জানাবে, ওদেরও সাহায্য বেশ কাজে আসতে পারে।